আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভালো টালো বেশি ফেলেছেন নাকি? আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা গুলি খেয়ে ভুলভাল বকছে কেন? চাপা সুরে বলল, আমি ভর্তি করতে হবে? মাথায় যত বড় গুরুতর সমস্যা জানতাম না। অপমানিত হয় আফরা। থমথমে মুখ নিয়ে কিছুক্ষণ চুপ থেকে হুট করেই বলল, আপনি ডক্টর হলে আমি যে কোনো রোগী হতে পারবো আপনার কাছাকাছি থাকতে। আপনি খান বা না খান আমার কোনো চাই আসে না, তবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে। এর জন্য আগে খাওয়াটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনি সাইকো লাভার হয়ে গেলেন নাকি? হ্যাঁ, ব্যথা আমি দিব, আবার আদর করে আমিই সুস্থ করব, এরকম টাইপ? আদিল শান্ত চোখে আফরার দিকে তাকায়, এগিয়ে আসে বেডের দিকে। ঠোঁটের ভাঁজে চতুর হাসি। মুখশ্রীটা আফরার মুখোমুখি এনে হেয়ালি করে বলল, আদর করে? কাছাকাছি এসেছিলাম নাকি? আসবো কাছে? খানিক ভরকায় আফরা। আদিলের গরম নিঃশ্বাস তার চোখে মুখে বাড়ি খাচ্ছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে, তবে কেন অনুভূতি নেই, না কোনো আকর্ষণ। দুজনের চোখে অদ্ভুত এক নেশা, যে নেশা হয়তো একে অপরের রক্ত দেখে বিরাট রূপ নিবে। আফরা নিজের মুখটা আরেকটু উঁচু করে বলল, আমি তো চাই কাছে আসুন না, করুন না আদর। ফট করে দাঁড়িয়ে যায় আদিল। জোরে নিঃশ্বাস নিয়ে হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। আফরা হেসে দিয়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়া প্রয়োজন, বাড়ি ফিরতে হবে। মীরাটা কোথায় কে জানি। অস্থির চিত্তে পায়চারি করছে মনিরা। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে দুশ্চিন্তা আর অগাধ ভয়। যতবার আফরার নাম্বারে ফোন দিচ্ছে ততবারই মেয়েলি কণ্ঠে একই বলি তাকে শুনতে হচ্ছে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পর আবার চেষ্টা করুন। মেয়েটা কোথায় আছে কে জানে, কোনো বিপদ হলো না তো? মনিরার ভয় যেন একটু একটু করে বাড়তে থাকে। গলা শুকিয়ে আসে, বাম পাশটায় কেমন ব্যথা করে। অল্প সময় মেয়েটা পরিবারের একজন হয়ে গেছে, তার জন্য যদি বিপদে পড়ে সে কি নিজেকে ক্ষমা করতে পারবে? বিছানায় বসে মিহি মায়ের গতিবিধি লক্ষ্য করছে। হুটহাট কেঁপে ওঠায়, ভয় পেয়ে যায়। মনিরার হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। ছোট্ট হাত দিয়ে কপালের ঘামগুলো মুছে দিতে যেতেই মনিরা বাধা দেয়। গন্ধ, তবে মিহি শুনে না। মায়ের শরীরের ঘামে গন্ধ করবে বলে সে ধরবে না? তা হয়। যত্ন নিয়ে মুছিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। বিজ্ঞদের মতো বলে ওঠে, টেনশন করো না আম্মু, ম্যামের কিছুই হবে না, ম্যাম অনেক স্ট্রং। চিন্তার মাঝেও হেসে ওঠে মনিরা। মেয়েকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, তাই যেন হয় রে মা, তবে আমি এখন বাইরে যাব, তুমি দাদুর কাছে থাকতে পারবে না? মিহি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে দাদুর কাছে চলে যায়। মনিরা পরনের শাড়িটা পাল্টে রঙিন একটি থ্রি পিস পরে তৈরি হয়ে নেয়। তার জীবনের সকল রং ফিরে এসেছে। সে কেন রঙহীন পোশাক পরবে? সমাজের ভয়? সমাজের ভয় সে করে নাকি? বাড়িতে এখনো কয়েকজন মানুষ উপস্থিত। সবার সামনে যেতে মনিরার একটু অস্বস্তি হয়। কিছু করার নেই, সেকেন্ড কোনো রাস্তা খোলা নেই। ইতস্তত ভাব নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে বয়স্ক কজন যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। একে তো এমন সময় বাইরে যাচ্ছে, তার উপর বিধবা একজন মেয়ে হয়ে রঙিন জামা পরেছে। একজন তো বলেই বসেন, হায় আল্লাহ, এটা কি পড়েছো বৌমা? তোমার জামাই না মরছে, তারপরেও তুমি এমন রঙের জামা পরেছো কেন? আমাদের দেখো নাই? আমরা তো অমন পড়তাম না। মনিরা এই ভয়টাই পাচ্ছিল। জবাব দিলেও বেয়াদবি, না দিলেও বেয়াদবি। তাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। কিছুটা বিরস মুখে বলল, কি করবো চাচি, আপনার ভাতিজাই তো এমন চেয়েছে, আমাকে ভালো দেখতে চেয়েছে, সব সময় আনন্দে রাখতে চেয়েছে। কতবার যে বলেছে, মনি আমার কিছু হয়ে গেলে আর সবার মতো সাদা ধূসর এমন রঙহীন পোশাক পরবে না। আমার বউকে আমি সবসময় রঙিনভাবে দেখতে চাই। জীবিত থাকতে তো সব কথাই অক্ষরে অক্ষরে পালন করেছি চাচি, মৃত বলে তার কথা মানবো না? আমার যে পাপ হবে। মনে মনে হাসে মনিরা। জীবনের মোড়ে মোড়ে ধাক্কা খেয়ে আজ সে দারুণ অভিনেত্রী হয়ে গেছে। অনায়াসে কত মিথ্যে বলে দিল। বয়স্কের মন নরম হয়, মেয়েটার প্রতি অগাধ সহানুভূতি টের পায় তারা। আরেকজন মনিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। সান্ত্বনার সুরে বললেন, মন খারাপ করিস না মা, তোর মুখে হাসি দেখলে ছেলেটার আত্মা শান্তি পাইবো। তোর মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কোথাও যাচ্ছিস? যা, মন ভালো হবে। মনিরা বিষণ্ণ হেসে হাঁটা ধরে। সত্যি ভাগ্যের ব্যাপার তার মতো বউ পাওয়া। না হলে এত এত অন্যায়ের পরেও এত বছর সংসার করেছে। গেট পেরিয়ে বাইরে বেরোতেই কনস্টেবল আজাদ আলীর মুখোমুখি হয় সে। আজাদ আলী বাঁকা চোখে মনিরাকে পর্যবেক্ষণ করে বললেন, কোথায় যাচ্ছেন ম্যাডাম? শহর ছাড়ছি না, কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, আবার নিজের বাড়িতে ফিরে আসব। আপনারা অপরাধীদের নিয়ে ভাবুন,
কাজে দেবে। আপনাদের যে অফিসার কাজের বেলায় নেই, দেখেন কেস সলভ করতে পারেন কিনা। কথাটা বলে মনিরা রিকশা ডেকে উঠে বসে। আজাদ আলী মুখটা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রিকশার দিকে। কি মেয়ে রে বাবা, একটা প্রশ্নের পেছনে কতগুলো কথা শুনিয়ে চলে গেল। বাকি দুই কনস্টেবল আজাদ আলীর এক্সপ্রেশন দেখে হেসে ওঠে। চোখ রাঙিয়ে তাকাতে কেমন চুপ হয়ে যায়, যেন লোকটাকে প্রচুর ভয় পায় তারা। মিসেস নুরি ঘুম থেকে উঠেছে সবে, আজ একটু দেরিতেই উঠেছে। বেলা এখন 11টার কাটায়। অনল মাহমুদ বাড়ি ফিরেনি। চাপা শ্বাস ফেলে ঘুম ঘুম চোখ নিয়ে ফ্রেশ হতে চলে যান তিনি। ফ্রেশ হয়ে বাইরে বের হন, খিদে পেয়েছে। তবে সিঁড়ি বেয়ে নিচে নামার আগেই থেমে যান তিনি। থরথর করে কেঁপে ওঠেন। নিঃশ্বাসের গতি কেমন ঘন হয়ে আসে। হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে নিচে নামেন তিনি। চেঁচিয়ে বলে ওঠেন, আসমানি। হাতে থাকা ভাতের লোকমা পড়ে যায় নিচে। আতঙ্ক ঘিরে ধরে আসমানিকে। চমকিত দৃষ্টিতে মিসেস নুরির দিকে তাকাতে ভয়ে গলা শুকিয়ে আসে তার। সকাল সকাল সাহস করে অনেককে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল। নিজের হাতে রান্না করেছে, যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল তাকে। কয়েক লোক মা মাত্র খেয়েছে ছেলেটা। এর মধ্যেই মিসেস নুরির আগমনে দুজনেই আঁতকে ওঠে। অনেক ভয় পেয়ে আসমানির পেছনে লুকিয়ে পড়তেই মিসেস নুরির রাগ যেন বেড়ে যায়। তেড়ে এসে বলতে থাকেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? তোকে যে উপরে যেতে বারণ করেছি, এত বড় স্পর্ধা! আজকে তোকে মেরেই ফেলবো। ঠাস করে থাপড় বসিয়ে দেন আসমানির বাম গালে। একবার নয়, পরপর 4টে থাপড় মেরে ক্ষান্ত হননি মিসেস নুরি। আসমানি ভয় ব্যথায় শব্দ করে কেঁদে ওঠে। ডাইনিং টেবিলের এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনেক। দেখে মনে হচ্ছে সেও কেঁদেই দিবে। মিসেস নুরি আসমানির চুল হাত মুঠো করে ধরতেই আসমানি শক্ত হয়ে যায়। নিজেকে প্রটেক্ট করতে মিসেস নুরির কাঁধ ধরে ধাক্কা দিতেই পড়ে যান তিনি। রাগ যেন তরতর করে বেড়ে যায়। টেবিলের ওপর থাকা কাচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে আসমানির দিকে। ডান পাশের কপালে লেগে ভেঙে যায় গ্লাস। নিচে বসে পড়ে আসমানি। মিসেস নুরি যেন একটা ঘরে আছেন। ঠিক ভুল বিচার করতে ভুলে গেছেন তিনি। গ্লাসের এক টুকরো হাতে তুলে নিয়ে আসমানির গলায় ধরে বলে ওঠে, তোর কোনো যোগ্যতা আছে মিসেস নুরির সাথে কথা বলার? আবার ধাক্কা মারিস? বুকের পাটা কত বড় আজ দেখব। সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে স্পর্শ করার সাহস কি করে হয়? হয়তো কাছের টুকরো আসমানির গলা ভেদ করে ভেতরে ঢুকিয়ে যেত, যদি না নাদিয়া এসে হাতটা না ধরতো। ঘুম থেকে উঠে নিজের ঘরে চলে গিয়েছিল। বক্সে গান বাজিয়ে এক্সারসাইজ করছিল সে। আসমানিকে জুস দিতে বলেছিল অনেকটা সময় চলে যেতেও যখন দেখলো আসমানি আসছে না, তখন নিজে ডাকতে আসছিল। চিৎকার শুনেই দৌড়ে আসে সে। এমন কিছু দেখবে হয়তো আশা করেনি। এক টানে মিসেস নুরিকে আসমানির থেকে আলাদা করে চেঁচিয়ে বলল, কি করতে যাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে? মিসেস নুরির আগে ফুঁসতে থাকেন। কথা বলতে গেলেও যেন ভালো কথা বের হতে চায় না। কিছুক্ষণ যেতেই রাগের চিৎকার করে বললেন, কি হয়েছে দেখতে পারছো না? ওর সাহস কি করে হলো অনেক কি নিচে নামানোর? ও জানলই কি করে? কেউ? এসব তোমার প্ল্যান নয় তো? অনল জানতে পারলে কি হবে জানো তো তুমি? নাদিয়া চট করে পেছনে তাকায়। গুটিয়ে থাকা অনিককে দেখে অবাক হয়। এক পলক আসমানিকে দেখে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভয়ে সিটিয়ে যায় অনিক। হাত ধরতে বারবার ছাড়িয়ে নেয়। অস্পষ্ট সুরে নাদিয়া বলে ওঠে, ছোট ভাইয়া। শান্ত হয়ে যায় অনিক। অবাক চোখে তাকায় নাদিয়া ছলছল চোখের দিকে। নাদিয়া কিছু বলে না। ঘন ঘন চোখের পলক ফেলে কান্নাটা লুকিয়ে নেয়। তার কান্না করা মানায় না। হাত ছাড়িয়ে নিয়ে আসমানের দিকে তাকাতেই দেখতে পায় কপাল ফুলে গেছে অনেকটুকু। আসমানি এক পলক নাদিয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আমরা মাইশের বাড়ি কাম কইরা দুমুঠো ভাত খাই, আপনারা তো মাইশের রক্ত চুষা খান। আমরা কি আর আপনাগর মতন হইতে পারবো? দৌড়ে বাইরে চলে যায় সে। নাদিয়া কিছুই বলে না, নিজের ঘরে চলে যায়। দোষটা যে আসমানির। সে কেন এমন সাহস করলো? কিছু কিছু বিষয়ে আবেগ, ভালোবাসা, মায়া দেখানো পাপ। রিকশা থামে নিরিবিলি জায়গায়। মনিরা চারপাশ নজর বুলিয়ে দেখে। অদূরের ওই বাড়িটা দেখে হাসি ফুটে। রিকশা ভাড়া মিটিয়ে নেমে পড়ে সে। এত নিরিবিলি জায়গায় মেয়েটা থাকে কি করে মনিরা তাই ভাবছে। তাও আবার একা। ভয় করে না? ভাবতে ভাবতে মনিরা বাড়ির সামনে এসে দাঁড়ায়। গেট এখনো খোলা। এগিয়ে যায়। ভেতরে যেতেই চোখে পড়ে এক মেয়ে দরজায় বসে আছে। মনিরা আশেপাশে আবার তাকায়। ভুল বাড়িতে চলে আসলো নাকি? নিশ্চিত হতে বলে ওঠে, এটা আপনার বাড়ি না? কিছুটা চমকায় মীরা। মুখ তুলে মনিরাকে দেখে অবাক হয়। স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, জি, আপনি এখানে? তুমি আমাকে চেনো? অবশ্যই। তা বললেন না কেন এসেছেন? আপনাকে ডাকো। ওর ফোন বন্ধ কেন? ওদিকে যে বিপদ। অফিসার,
নোমান আমার শ্বশুরের খুনের জন্য আপনাকে সন্দেহ করেছে। দুপুরের আগে থানায় না গেলে হয়তো ধরে নিয়ে যাবে। চিন্তিত সুরের কথা শুনে মীরার চমকানোর কথা থাকলেও সেরকম ভাব প্রকাশ পায় না। দরজা থেকে উঠে দাঁড়িয়ে মনিরাকে বসার জন্য একটা টুল এগিয়ে দেয়। ভাবালেশ কণ্ঠে বলে, আফরা একটু বাইরে গেছে, আসলে পাঠিয়ে দেব। ওর ফোনে চার্জ নেই, তাই বন্ধ। মনিরার কেমন যেন বিশ্বাস হয় না, লুকানো একটা ভাব। সন্দেহী কণ্ঠে প্রশ্ন করে, একদম ঠিক আছে, আপনি বাড়ি যান, ও আসলেই পাঠিয়ে দেব। আমি একটু বাইরে যাব তো, টিউশন আছে, তাই বলছিলাম। মনিরা চট করে বুঝে নেয় এই মেয়ে তাকে এড়িয়ে চলতে চাইছে, তাই আর প্রশ্ন না করে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠিক আছে, যেহেতু এত প্রশ্ন করে কি হবে। মনিরা যেতেই মীরা কেমন নিশ্চুপ হয়ে যায়। কঠিন নীরব শান্ত চোখটাও যেন চিৎকার করে ওঠে। গড়িয়ে পড়ে জল অবলীলায়। তাকে রেখে আদিল আফরাকে নিয়ে চলে গিয়েছিল। চিৎকার করে ডেকে গাড়ির পেছনে দৌড়েও লাভ হয়নি। নিষ্ঠুর মানুষটার একটুর জন্য মন গলেনি। শুধুমাত্র একটা থাপ্পড়ের শাস্তি তাকে 11-12 ঘন্টা ধরে পেতে হচ্ছে। তবে সে কি এত সহজে ছেড়ে দিবে? যে তাকে আঘাত করে তার কষ্টের কারণ সে না হওয়া পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে না। কঠোর কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, আপনাকে পস্তাতে হবে, খুব করে পস্তাতে হবে। আমার চোখ দিয়ে যত ফোঁটা জল গড়িয়ে পড়েছে, আপনার বুক থেকে আমি তত ফোঁটা রক্তের আত্মচিৎকারের দগ্ধতা লাল লাল সেই গভীর চোখে তাকিয়ে দেখব, উপভোগ করব আমি। তখন আপনি বুঝবেন সবাই কষ্ট ভোগ করার জন্য হয় না, কেউ কেউ কষ্ট ফিরিয়ে দেওয়ার জন্যও জন্ম নেয়। আপনার বুক ঝাঁঝরা করে আমি সেই বুকেরই মর্মান্তিক স্পন্দন কান পেতে শ্রবণ করব। আপনি পুড়বেন, দগ্ধ হবেন, তবে আমাকে না বলার শক্তিটুকু আপনার থাকবে না। কথাটা শেষ করে মীরা শক্ত হাতে চোখ মুছে ঘর থেকে ফোন নিয়ে এসে কাউকে ফোন দেয়। সাথে সাথে রিসিভ হয়। কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমি বলেছিলাম আমার উপর বিষয়টা ছেড়ে দাও, আগ বাড়িয়ে মাতবুরি কেন করছো? আমার আফরার যদি কিছু হয়, আমি কিন্তু তোমার ছেড়ে কথা বলবো না। অপর পাশের মানুষটা বিষণ্ণ হাসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, কেউ কি নিজের প্রাণবু মরার এক চিলতে পরিমাণ আঘাত সহ্য করে? আমি করব কি করে? আমি তো ভালোবাসিনি, তবুও কেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়? প্রাণবু মরার যে দেহতে শান্তি মিলে না, সে তো দেশে বিদেশে ঘুরে বেড়ায়। ছটফট করি, জ্বলি, পুরি, নিঃশেষ হয়ে যায়। প্রাণবু মরা বড্ড চঞ্চল। অপরাহ্ন। দিগন্তে সূর্যের আজ খোলামেলা পদার্পণ। কি জ্বালাময়ী তার রূপের সুধা, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে গোটা পৃথিবীকে। অগ্নিরূপের তাণ্ডবে স্ফুলিঙ্গ উড়িয়ে দিবে অল্প অল্প করে। যখন স্ফুলিঙ্গের ক্রমান্বয়ে বেড়ে যাবে, ধরণী অতিষ্ঠ হবে, ওষ্ঠাগত হবে মানব জীবন। সূর্যটাও তখন মায়াময়ী রূপ ধারণ করে, পশ্চিমে অগ্রসর হয়, ডুবে যায় দিগন্তের অন্তরালে। কিন্তু জমিনে দাঁড়িয়ে থাকা রক্তে মাংসে গড়া সূর্যটার যে মায়া নেই। দিগন্তে ঝুলে থাকা সূর্যের মতো সে ডুবে না, রাতের আধারে আরো প্রকট হয়ে ওঠে। আগুনে আগুনে সংঘর্ষ হলে পুড়ে কারা? আগুন তো পোড়ায়। আফরা মীরা দাঁড়িয়ে আছে মুখোমুখি। দুজনের চোখে রক্তিম, চোখে মুখে কঠোরতা। একে অপরকে কথার বেড়াজালে আটকে দিতে উদ্যত। ব্যান্ডেজের আড়ালে লুকিয়ে রাখা ক্ষতের দিকে ইশারা করে মীরা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোকে আমি একবার বলেছি তুই আর পা বাড়াবি না, মানে না। আমার কথা শুনে তোর মজা মনে হচ্ছে, বাকিটা আমি দেখে নিব। প্রতিউত্তরে আফরাও কর্কশ কণ্ঠে বলল, তুই হয়তো ভুলে গেছিস, এর থেকে 4 গুণ ক্ষত নিয়ে আমি হেসেছি, দৌড়িয়েছি। আমাকে তো দুর্বল মনে হয়? মীরা চোখ বুজে শ্বাস নেয়। মেয়েটাকে কি করে বোঝাবে তার ভেতর পোড়াচ্ছে? এমন পরিণতি সে দেখতে পাচ্ছে না। শান্ত সুরে বলল, তোর কি আমার উপর বিশ্বাস নেই, ভরসা নেই? মীরার শান্ত সুর কর্ণকুহরে পৌঁছাতেই আফরাও শান্ত হয়। টুলের উপর বসে ভাবালিশ বলল, কিছুদিন আগে তুই বিশ্বাস করতে না করেছিলি, তাই বাধ্য হয়ে করিনি। কণ্ঠে রসিকতা। ক্ষেপে ওঠে মীরা। আফরা মীরার দিকে তাকিয়ে হেসে উঠল, আবার বলল, আমি নিজেকে বিশ্বাস করি না, তোকে কি করে করব? আমার কাজে আমি তোকে সাময়িকভাবে সাথে নিতে পারি, তবে যা আমার তা আমারই, তাই ছেড়ে দিতে পারি না। তো আমার কাজ আমি যেভাবে করব তুই পারবি? বাচ্চাদের মতো খামখেয়ালিপনা করে কি বোঝাতে চাচ্ছিস? টনক নড়ে মীরার, নিভে যায় সে। কোনো একদিন ঠিক এই কথাগুলো সে আফরাকে বলেছিল। আজ মেয়েটা কেমন ফেরত দিচ্ছে তাকে। আফরা মীরা চুপ হয়ে যাওয়া দেখে মুচকি হাসে। বহুদিন পর পাল্টা জবাব দিতে পেরে ভালো লাগছে। মীরা কিছুক্ষণ থম মেরে থেকে আফরার পাশে বসলো, বলল, যেহেতু লক্ষ্য এক, প্ল্যানটাও এক, বন্টন করতে কি সমস্যা? খুব ক্ষতি তো হবে না।
আমি কখন বললাম ক্ষতি হবে? তবে তোমার ইমোশনাল ঘ্যানঘেনি আমার পছন্দ নয়। সময় থাকতে শুধরে নাও, না হলে এক লাথি দিব, আকাশে উড়ে যাবে। এবার মীরা হাসলো, কিছু বলল না। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফরা উঠে দাঁড়ালো, পরনের ওড়নাটা ঠিকঠাক করে বলে উঠল, 2টো বাজতে চললো, এবার একটু অফিসার নোমানকে দর্শন দিয়ে আসি। হাঁটতে শুরু করলো আফরা। মীরা অনিমেষ আফরার হাঁটার গতির দিকে তাকিয়ে রইল। মেয়েটার হাঁটতে কষ্ট হচ্ছে, হয়তো ঝাঁকুনি লাগার ফলে কষ্টটা দ্বিগুণ হচ্ছে, তবুও খানিক জিরিয়ে নিচ্ছে না। মীরা চোখ ভিজে আসতে চায়, এতে নিজেই বিরক্ত হয়। এমন ইমোশনাল সে হতে চায় না, তবে সে বারবার ব্যর্থ হয়। আচমকা দাঁড়িয়ে গিয়ে আফরাকে উদ্দেশ্য করে বলে উঠল, আদিল মাহমুদকে ভালোবাসিস? চমকিত দৃষ্টিতে পেছনে তাকালো আফরা। মীরার চোখে শুধুই প্রশ্ন, নেই কোনো সন্দেহ। মিহি হাসে আফরা, মাথা কাত করে কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলে ওঠে, তেলে জলে কখনো মিশ খায়, নাকি কচু পাতায় পানি আটকে থাকে? লবণ দিয়ে কখনো চিনির কাজ করা যায়? তাহলে ভাবছিস কি করে আফরা আদিলে মিশ খাবে, ভালোবাসার জালে আটকে থাকবে, তিক্ত কথার বদলে প্রেমের বুলি মুখ থেকে নিঃসৃত হবে? ভাবনাটা একটু বেশি হয়ে গেল না? হেঁটে রাস্তায় দাঁড়ায় আফরা। মীরা হাসে, তৃপ্তির হাসি। আফরার উত্তরে সে খুশি হয়েছে ঢের বোঝা যাচ্ছে। কিছু একটা মনে হতে সেও তাড়াহুড়ো করে ঘরে চলে যায়। রেডি হয়ে বেরিয়ে পড়ে পরবর্তী গন্তব্যে। রিক্সা থামে পুলিশ স্টেশনে। ভাড়া মিটিয়ে আফরা নেমে পড়ে। এক পলক চারপাশ নজর ঘুরিয়ে হনহন করে ভেতরে ঢুকে পড়ে। কনস্টেবল আজাদ আলী এসেছিলেন নোমানের সাথে কথা বলতে। আফরাকে দেখে এগিয়ে আসেন তিনি। জিজ্ঞাসা কণ্ঠে বলেন, আপনি? আফরা তাকায়, চিনতে অসুবিধে হয় না। সরল কণ্ঠে জবাব দেয়, অফিসার নোমান আছে, আসতে বলছিল। আজাদ আলী মাথা নাড়ান, দৃষ্টিতে কিছুটা সন্দেহ। বারবার তিনি আফরার হাতের দিকে তাকাচ্ছেন। ব্যাপারটা আফরা বুঝতে পেরেও চুপ থাকে, ভ্রু নাচিয়ে ইশারা করে। আজাদ আলী থতমত খেয়ে যান, দাঁত কেলিয়ে হেসে হাঁটা ধরেন। আফরা আর কিছু বলে না, এদিক ওদিক দেখতে দেখতে হাঁটতে থাকে। ব্যস্ততার সহিত ফাইলে চোখ বোলাচ্ছিল নোমান। আতিকুর আর আশরাফুদ্দিনের কেস নিয়ে বিরাট ঝামেলা বেঁধে গেছে। ওপর থেকে বারবার নির্দেশ আসছে কেসটি তাড়াতাড়ি সমাধান করার, অথচ সে কোনো দিশাই খুঁজে পাচ্ছে না। দুটো ঘটনার মোটিভ এক কিনা সেটা এ পর্যন্ত ধরতে পারেনি। খুনি পর্যন্ত পৌঁছাবে কি করে? দরজায় নক পড়ে। ফাইলে দৃষ্টি রেখেই বলে, ইয়েস, কাম ইন। আফরা সরাসরি ভেতরে ঢুকেই চেয়ার টেনে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকেও যখন নোমানের সাড়া পাওয়া যায় না, তখন নিচ থেকে দৃষ্টি আকর্ষণ করতে বলে ওঠে, আপনাদের থানায় তো দেখছি আতিথেয়তার বালাই নেই। এলাম 5 মিনিট হলো, এই পর্যন্ত চায়ের অফারটুকু পেলাম না, বড়ই হতাশাজনক। মেয়েলি ব্যঙ্গাত্ম কণ্ঠ শুনে কিছুটা চমকায় নোমান। সে ভেবেছিল কোনো কনস্টেবল এসছে। ফট করে মাথা তুলে আফরাকে দেখেই ভ্রু কুঁচকায়। মেয়েটি থানায় কেন? ভুলভাল দেখছে নাকি? পরক্ষণে মনে পড়ে সে বলেছিল। হতাশ নিঃশ্বাস ফেলে। দুটো কেসের চক্করে সে পাগল হয়ে যাবে। আফরার কথা জবাবে বলল, আপনি তো স্পেশাল, তাই শুধু চা দিয়ে আপনাকে আপ্যায়ন করে কি করে বলুন মিস আফরা? নোমানের নজর পড়ে আফরার হাতের উপর। কপালে বড়সড় ভাঁজ পড়ে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হাতের উপর সন্দেহী কণ্ঠে বলল, হাতে ব্যান্ডেজ কেন? চোট পেয়েছি বলেই ব্যান্ডেজ। মানুষ নিশ্চয়ই লোক দেখানোর জন্য ব্যান্ডেজ করে না। কি জন্য রেখেছেন সে কথাই আসুন। ওকে, সে কথায় আসছি তাহলে। কাল রাতে কোথায় ছিলেন? আমি আকাশে, পাতালে, বাতাসে, পানিতে, যেখানেই থাকি না কেন, সেটা জেনে আপনি কি করবেন? নিশ্চয়ই পুলিশ জিপ দিয়ে ছুটে যাবেন না? নোমান চোখ রাঙিয়ে তাকায় আফরার দিকে। ভারী বেয়াদব তো মেয়েটা। দাঁতে দাঁত চেপে বলল, আশরাফুদ্দিন যে রাতে মারা গিয়েছে, অর্থাৎ কাল রাতে আপনি সে বাড়ি থেকে আনুমানিক 9টা কি 9:30টায় বেরিয়ে গিয়েছেন। তারপরেই আশরাফুদ্দিন কবর দেখার নাম করে বেরিয়ে যায়, অর্থাৎ সে কবরস্থানে যায়নি। সকালে তাকে মৃত হিসেবে পাওয়া যায়, গুলি করে হত্যা করা হয়েছে। আজ আপনার হাতে ব্যান্ডেজ। আমি ঠিক কি ইঙ্গিত করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি সত্যি বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন না। আপনাদের মতো আইন কি আর আমি বুঝবো? আফরার হেয়ালি উত্তর। রাগে দাঁড়িয়ে যায় নোমান, চোখ মুখ শক্ত করে বলে ওঠে, আপনার হেয়ালিগুলো প্রমাণ করছে না আপনি লুকাচ্ছেন কিছু। যাই হোক, আপনি আসতে পারেন। আপনি যেহেতু আমাদের সাথে কোঅপারেট করবেন না, আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। রিমান্ড মঞ্জুর হবে। আমাদের কত কৌশল জানা আছে। আফরা উঠে দাঁড়ায়, টেবিলে দুহাত রেখে একটু ঝুঁকে মুচকি হাসে। রসিকতা কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস্টার নোমান। আপনার থেরাপিগুলো হজম করতে আমি প্রস্তুত। তবে একটা কথা বলবো।
নোমান রাগ চেপে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আফরা চোখ ছোট ছোট করে নোমানকে দেখে হেসেই বলে উঠল, আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। রূপ তো নয়, যেন শত মেয়ের হার্ট অ্যাটাকের কারণ। থতমত খেয়ে যায় নোমান। মেয়েটা তার সাথে ফ্লার্ট করলো। পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে ফ্লার্ট, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না নোমানের। মিনিট খানেক দরজার দিকে থম মেরে তাকিয়ে রয়। ততক্ষণে হয়তো আফরা পুলিশ স্টেশন ছেড়ে চলে গেছে। হুট করে ফিক করে হেসে দেয় সে। আজব প্রকৃতির মেয়ে। অস্পষ্ট স্বরে মুখ থেকে বের হয়ে যায়, ভেরি ডিফারেন্ট ওমেন, আই লাইক দিস অ্যাটিটিউড। আদিল অফিসে আছে? মেয়েটি আর দৃষ্টিতে মীরাকে দেখে। বসকে সরাসরি নাম ধরে ডাকায় হয়তো অবাক হয়েছে। জিজ্ঞাসু কণ্ঠে বলে, আপনি কে? সেটা বলা জরুরি নয়, আমার প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি। মেয়েটির হয়তো রাগ হয়, তবে প্রকাশ করার পথ নেই। নরম কণ্ঠেই বলল, জি স্যার, অফিসেই আছেন। আপনার আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কার্ড দেখান প্লিজ। মীরা আরেকটু এগিয়ে যায়, ফিসফিস করে বলে ওঠে, কাছের মানুষের কাছে যেতে অ্যাপয়েন্ট লাগে? কথাটা বলেই মীরা হাঁটা ধরে। মেয়েটা একদম থতমত খেয়ে যায়। কি বলে গেল? কাছের মানুষ কয়জন লাগে? মেয়েটি থতমত খেয়ে বসে থাকে। আগে জানতো বস মেয়ে বিদ্বেষী, গার্লফ্রেন্ড তো দূর, মা বোনের সাথেও থাকে না। অথচ আজ সে জানলো তাদের মেয়ে বিদ্বেষী নামক বসের দুটো সুন্দরী গার্লফ্রেন্ড আছে। মীরা কয়েক পা এগিয়ে আবার ফিরে আসে। পেছনে ঘুরে মেয়েটিকে এভাবে বসে থাকতে দেখে হেসে নিজের ফোন বের করে সামনে ধরে। চোখ বড় বড় হয়ে যায় তার। ওয়ালপেপারে মীরা আর আদিলের যুগলবন্দি ছবি। একে অপরকে জড়িয়ে ধরে আছে। মীরা লজ্জামাখা হাসি দিয়ে আবার এগিয়ে যায়। বোকা মেয়েটি বুঝতেও পারল না সব এডিটের কামাল। মীরা নিজেকে নিজে বাহবা দেয়। হুট করে মাথায় এসেছিল বলেই তো আজ আদিলের মুখোমুখি হতে পারছে, না হলে লোকটাকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না। রিল্যাক্স বসেছিল আদিল, হাতে তেমন কাজ নেই। সরাসরি নক পড়ায় কিঞ্চিত কুঁচকে আসে ভ্রু। সে তো বলে দিয়েছে কেউ এলে ফোন করে আসতে, তাহলে দরজা খুলে দিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। মীরার সবে দরজায় পা দিয়েছে। আদিলকে দেখেই বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করে বলে ওঠে, উপস, বুকে লাগলো মনে হলো। এত সুন্দর কেন আপনি? নজর লেগে যাবে তো। আদিল গম্ভীর দৃষ্টি ফেলে মীরাকে দেখে। কয়েক মুহূর্ত দেখে শান্ত স্বরে বলল, দুই বান্ধবীর ক্যারেক্টার নমুনা দেখছি একই, তা ব্যবসায় কেমন চলে? গায়ে মাখে না মীরা। এগিয়ে আসতে আসতে বলে ওঠে, আপনাকে খুব মিস করছিলাম জানেন, তাই তো অসুস্থ বান্ধবীকে ফেলেই চলে আসলাম। কি উদ্দেশ্য নিয়ে এসছেন? বারে প্রিয় শত্রুর কাছে আসতে পারি না। মীরা ভাবালিশ উত্তর দিয়ে আদিলের নিজস্ব কেবিনে ঢুকে পড়ে। চেয়ার টেনে বসে, এসির রিমোট হাতে তুলে নেয়। একবার বাড়ায়, একবার কমায়। আদিল আজ বড়ই শান্ত, চোখে মুখে কোনো রাগ নেই। চোখ কোনো রকম বিদ্রোহ ঘোষণা করছে না। আদিলকে দেখে রিমোট টেবিলে রেখে মীরা বলল, মানে আপনি আজ এত শান্ত কেন? মানাচ্ছে না ঠিক। আপনাদের ঠিক কি উদ্দেশ্য? কেন এত শত্রুতা? একই প্রশ্ন। মীরা হাসে, উঠে দাঁড়ায়, পুরো কেবিন ঘুরে ঘুরে দেখে। হুট করে তার চোখে পড়ে সেদিনের সেই রিভলভারটা অবহেলায় পড়ে আছে টেবিলের কোনায়। চোখ জ্বলে ওঠে মীরার। আফরার রক্তাক্ত হাত, ব্যথাতুর মুখশ্রী, কাতরানো হাঁটার গতি ভেসে ওঠে নেত্রপল্লবে। বুকের ভেতর ভয়াবহ দুর্ভিক্ষের প্রবাহ টের পায়। রিভলভার হাতে তুলে নেয় শক্ত থাবায়। আদিল তখনও গম্ভীর, শান্ত, নিশ্চল। মীরার হাতে রিভলভার দেখেও সে নড়ে না। সে জানে তার জীবন সংকটে। মেয়েটির দ্বারা সবই সম্ভব। মেয়েটির হিংস্রতা বুলেট হয়ে তার বুক ঝাঁঝরা করে দিতে সক্ষম। তবুও আদিলের চোখে ভয়, কাতরতা প্রকাশ পায় না। মীরা আদিলের বুক বরাবর রিভলভার তাক করে। বাঁকা হেসে বলে ওঠে, ঠিক এভাবেই তো তাক করেছিলেন রাইট? ট্রিগারে চাপ দিয়েছিলেন। আপনার ছোড়া বুলেট আমার আফরার হাত ভেদ করে ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিল। এখন যে সময় আমার আদিল মাহমুদ, অনুভূতিটা কেমন? মীরা আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসে, একদম কাছাকাছি। বুকের সাথে রিভলভার ধরে হাসে। এক পলক রিভলভারের দিকে তাকায়, দৃষ্টি সরে না, পিছিয়ে আসে না। রিভলভারটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। হাত চালিয়ে রিভলভারের বুলেট গুনে 3টা বুলেট মিসিং। ঝটপট বলে ওঠে, আশরাফুদ্দিনের শরীরে পাওয়া বুলেট আর আপনার রিভলভারে থাকা বুলেট সেম। 3টা বুলেট মিসিং। আশরাফুদ্দিনকে 2টো, আফরাকে 1টা। মানে কিলার আপনি আদিল মাহমুদ। আদিল হাসে। মীরার অসাবধানতায় রিভলভার নিজের কাছে ছিনিয়ে নেয়। চমকে যায় মীরা, পূর্ণ দৃষ্টিতে আদিলের দিকে তাকায়। আদিল মীরার দিকে রিভলভার তাক করে না, কাছে জানালার দিকে বুলেট ছুঁড়ে বলে ওঠে,
কোথা 3টা মিসিং মিস মীরা? আমি তো দেখছি 4টে। কথাটা বলে আবার রিভলভারটা মীরার হাতে দিয়ে দেয়। মীরা আদিলের উদ্দেশ্য বুঝতে পারে না, কি করতে চাইছে লোকটি, তবে রিভলভার ঠিক ধরে রাখে। আফরার মুখ যখন ভেসে ওঠে, যন্ত্রণাগুলো যেন বেড়ে যায়। আদিলের চোখে চোখ রেখে বুক থেকে রিভলভার সরিয়ে ডান হাতে ঠেকায়, ঠিক আফরার হাতে নিশানার মতো। নিষ্ঠুর চোখের মায়া ফেলে ট্রিগারে চাপ দেয় মীরা। শব্দ হয়। আদিল কিছুটা কেঁপে ওঠে, তবে আর্তনাদ করে না। গুমর দৃষ্টি ফেলে মীরার প্রতিশোধ নেওয়ার আনন্দে চিকচিক করা মুখশ্রী দেখে। গড়িয়ে পড়ে রক্ত, সাদা ফ্লোর রক্তিম হয়ে ওঠে। মীরা আদিলের সাথে একদম সেটে দাঁড়ায়, বুক বরাবর মাথা নিয়ে বলে ওঠে, হৃৎপিণ্ডের আর্তনাদ কানে বাজে না কেন? আপনার হৃৎপিণ্ডের হৃস্পন্দনের গতি ক্রমান্বয়ে বাড়ছে মিস্টার আদিল। এত তৃপ্তি পাচ্ছি কেন? তবে মনের জ্বালা মিটলো না। আবার দেখা হোক আমাদের। এলোমেলো পা ফেলে মীরা কেবিন ছেড়ে বেরিয়ে আসে, পেছনে তাকায় না। তার বুকের স্পন্দনটাও কেমন বেড়ে যাচ্ছে। অফিস থেকে বের হওয়ার আগে পিয়নকে আদিল ডাকছে বলে যাওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। সময় গড়িয়ে যেতে আদিলের শরীর অসাড় হয়ে আসে। ধপ করে চেয়ারে বসে পড়ে সে। বুকের ধুকপুকানিটা সত্যিই বেড়ে যাচ্ছে। তা কি কেবল রক্ত ঝরার জন্য, নাকি অন্য কিছু? রাগে থমথমে মুখ নিয়ে বসে আছে আফিফ। প্রচণ্ড রাগে সে কথা বলতে পারে না। আজও তাই হয়েছে। কামিনী বেগম একবার ছেলেকে মানানোর চেষ্টা করছেন, তবুও লাভ হচ্ছে না। দুপুরে লাঞ্চ সেরে নুরুল আলম সিদ্দিকী ফোন দিয়েছিলেন, নিজস্ব গাড়ি পাঠিয়েছেন। নিচে নেমে চাবিটা নিতে বলে ফোন কেটে দিয়েছেন। আফিফের কথা না শুনে রাগের কারণ এটাই, সে চেয়েছিল অতিথি পাখিদের মতো নির্বাধবে এখানে। তা আর হলো কই? গাড়ি নিয়ে ঘোরা মানে বাবার হাতের নাগালে থাকা, এটাই মানতে পারছে না সে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এক পলক মায়ের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও মা, আমরা আজ হোটেল ছাড়বো। কামিনী বেগম মাথা নেড়ে সায় জানিয়ে রেডি হতে চলে যান। লাগেজ থেকে কাপড়গুলো নামানো হয়নি, তাই ঝামেলা পোহাতে হলো না। ঝটপট রেডি হয়ে বাইরে বের হতে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মুচকি হেসে এগিয়ে যেতে আফিফ মায়ের হাত আঁকড়ে ধরল, যেন বাবা মেয়েকে আগলে নিচ্ছেন, ছেড়ে দিলেই হারিয়ে যাবে। এবারে যাত্রা সাকাহাপম পর্বত। বাংলাদেশের শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে বান্দরবানের সাকাহাপম পর্বত। আগে তাজিংডংকে বাংলাদেশের শীর্ষ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হলেও ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল অর্থসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রেটিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকহাফংই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সরাসরি চোখে ধারণ করার বড্ড শখ ছিল আফিফের। কত শত নিউজ দেখেছে, আজ খুব এক্সাইটেড ছিল। তবে বাবার কাজে কিঞ্চিত মন খারাপ হলেও পাত্তা দিল না আফিফ। এই মজা আর কখনো পাবে না। আগ্রহের সহিত গাড়ির ডেস্কে ব্যাগ মিলে মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা দেখো তো সব ঠিকঠাক? পথ বেশ দুর্গম, প্রস্তুতি না নিয়ে গেলে হবে না। কামিনী বেগম চোখ মিলে দেখলেন দুজোড়া ট্রেকিং শু, সাথে দুজোড়া প্লাস্টিকের জুতা, প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ, মশা পোকামাকড় প্রতিরোধক মলম, ওডোমাস ক্রিম, ফার্স্ট এইড বক্স, সামান্য খাবার, স্যালাইন এবং পানি। ঘন ঘন মাথা নেড়ে সব ঠিক আছে জানাতেই আফিফ স্বস্তির নিঃশ্বাস ফেল। মাকে নিয়ে গাড়িতে উঠে বসলো, নিজে ড্রাইভিং করবে। মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাপি জার্নি মা। কামিনী বেগম হাসলেন, মলিন হাসি। কত বছর পর আবার সেই শহরে দেখা পেল। বাতাসে গা ভাসাচ্ছে, মাটির ঘ্রাণ নিচ্ছে, তবুও কোথাও যেন প্রাণ নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শহরের তিক্ততাও যেন বিশাল। মানুষগুলো সৌন্দর্যের আড়ালে আসল নিজেকে লুকিয়ে রাখে, বড্ড ভয়ঙ্কর। ঝকঝকে সাদা ফ্লোর, আলোর আগমনী, জানালাটা সাদা পর্দায় ঢাকা। গোছানো পরিপাটি মাঝারি সাইজের ঘরটি, মাঝখানটায় ছোটখাটো একটি বেড। ঘরটা পরিচিত মনে হচ্ছে। ছোট ছোট চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আদিল। মাত্রই জ্ঞান ফিরেছে। কাল রাতে যেখানে নিজের শত্রুকে শুয়ে থাকতে দেখে পৈশাচিক আনন্দে পুলকিত হচ্ছিল, আজ সেই বেডে নিজেকে দেখে অনুভূতি শূন্য আদিল। যদিও তার অনুভূতি আছে কিনা ঢের সন্দেহ। নিয়তি বুঝি এমনই লিখে রেখেছিল। উঠে বসে আদিল, পরনে ধূসর টি শার্ট। নিজেকে ভালো মতো পরখ করতে আদিলের কপালে ভাঁজ পড়ে। শার্টকে পাল্টালো, মুহূর্তেই মুখশ্রীতে পরিবর্তন আসে খুব করে। অহংকার ছেড়ে ডেকে উঠে, ডক্টর, ডক্টর, নার্স। আমার শুরুটা হাতের স্পর্ধ কি করে হলো?
রাগে ফুঁসতে থাকে আদিল। যতবার নিজেকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে ততবার যেন ক্রোধের অনল বৃদ্ধি পাচ্ছে। কয়েক মুহূর্ত চলে গেল, কারো সারা শব্দ নেই। দাঁড়িয়ে পড়ল সে। ঘর থেকে বেরোতে পা বাড়ানোর পূর্বেই ঠক ঠক পায়ের আওয়াজ ভেসে আসে। থেমে যায় সে, গম্ভীর মুখশ্রী নিয়ে আবার বসে পড়ে। শব্দটা আস্তে আস্তে নিকটবর্তী হয়। আদিলের বুকটা হুট করেই ধক করে ওঠে। কেমন একটা জ্বালাময়ী অনুভূতি তার অন্তরকে গ্রাস করছে, বুঝে উঠতে পারে না। হাঁসফাঁস করে। ভাবনায় নিমজ্জিত আদিল অপ্রতিভ হয়, মেলি ভৎসর নাই। অনুভূতি কেমন মিস্টার আদিল মাহমুদ? কণ্ঠ পরিচিত। আদিল শান্ত দৃষ্টি মেলে দরজায় তাকায়। ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছে মীরা, ঠোঁটের ভাঁজে হাসি। আদিল গম্ভীর স্বরে বলল, মিস মীরা যে? ঠক ঠক আওয়াজ তুলে আদিলের পাশে দাঁড়ায় মীরা। ফুলের তোড়াটা আদিলের হাঁটুতে রেখে বলল, আপনার শান্ত দৃষ্টি আমায় কাবু করতে যথেষ্ট মিস্টার আদিল মাহমুদ। চোখে চোখ পড়ে। মীরার চোখ যেন আজ রহস্যময়ী লীলা দেখাতে উদ্যত হয়েছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আদিল। তড়িৎ গতিতে ফুলের তোড়াটা ফ্লোরে ফিকে মারে। আছড়ে পড়ে তাজা ফুলগুলো, থেতলে যায়। মীরা দৃশ্যটা সম্পূর্ণ ইগনোর করে আদিলের পাশে বসে, একদম মুখোমুখি। তর্জনী আঙ্গুল বুকে ঠেকিয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এখানে কেউ আছে বলেই হয়তো আমার বুলেট আপনার বুক ভেদ করতে পারেনি। ঘন ঘন চোখের পলক ফেলে আদিল। ক্রমশই চোখ তার রক্তিম হয়ে ওঠে। তাহলে এই মেয়ে তার শার্ট চেঞ্জ করেছে। তড়িৎ বেগে মীরার আঙ্গুল নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। মীরা কিছু বুঝে ওঠার আগেই হাত মুচড়ে ধরে বুকের সাথে চেপে ধরে। ব্যথায় চোখ মুখ কুঁচকে রইল মীরা। তবুও দাঁতে দাঁত চেপে চুপ রইল আদিলের কণ্ঠস্বর শোনার আশায়। হেসে আদিল বলল, তুমি মেয়ে আদিল মাহমুদকে ঠিকঠাক চিনতে পারোনি। যদি চিনতে, নাম নেওয়ার স্পর্ধাও করতে না। চুপচাপ হজম করে নিল ব্যথাটা। আর চোখে একবার মুখশ্রী দেখার চেষ্টা করলো মীরা। ব্যর্থ সে। তবে ছাড়া পাওয়ার চেষ্টা করে নিজেকে দুর্বল ভাবার পায়তারা করেও দিল না। অদ্ভুত মিশ্র কণ্ঠে বলল, আগুনে পুড়ে ছাই হয়েছি, অথই সাগরে হাবুডুবু খেয়েছি, দীর্ঘদিন যত্নের অভাবে কঙ্কালসার হয়েছি। এখন তো দেখছি আপনার প্রেমে পড়ে উষ্ণতার জন্য ছটফট করতে হবে আমৃত্যু। কথাটা সমাপ্ত ঘটাতে আদিল মীরাকে আরেকটু কাছে টেনে নিল। মীরার ভেতরটা অসম্ভব কাঁপছে, পুনরায় ভুলের দিকে ধাবিত করছে। ষষ্ঠ ইন্দ্রিয় আজ যেন নিজের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। কণ্ঠের রসিকতা টেনে আদিল বলল, আমার উষ্ণতা আগুনের নাই, সহ্য হবে তো? ছাইকে দ্বিতীয়বার পোড়াবেন কোন আগুনে? বিষে বিষ ক্ষয় না হয় এবার হলো। ধাক্কা দিয়ে বন্ধন থেকে মুক্ত করলো মীরাকে। রক্তিম চোখ নিয়ে আদিল গর্জে বলে উঠল, নাও গেট লস্ট। মীরা দাঁড়িয়ে থাকতে পারল না। এলোমেলো পা ফেলে হাঁটা ধরল। প্রতিটা পায়ের ভাঁজে ভাঁজে যেন বিষাদের নীল নকশা ফুটে উঠছে। মীরার প্রস্থান নিশ্চিত হতেই আদিলের সব কঠোরতা উবে গেল। চোখ মুখে ভর করলো একরাশ নীরবতা। আকস্মিক ডান হাতটি বুকের বাম পাশে রেখে মুচকি হাসল। খানিক ব্যথা পেল। তাজা ক্ষত। ব্যথা পাওয়া অস্বাভাবিক নয়। এইটুকু ব্যথাকে অবহেলায় ছুঁড়ে ফেলে অনেক সময় বুকের বাঁ পাশে ডান হাতের বিস্তার বজায় রাখল। বিড়বিড় করে বলে উঠল, আপনি একান্তই আমার না পাওয়া ফুল। সহস্র মানুষের ভিড়ে একচ্ছত্র অধিকারী হয়ে আমার বুকের বাম পাশে বিরাজমান। আমার আধারে ঢাকা আকাশের আড়ালে চলতে থাকা মিটিমিটি তারা চলতে থাকুন প্রতিনিয়ত 1000 বছর। একাকিত্ব বরণ করে জানালার কাছে ছুটে গেল আদিল। পর্দা সরিয়ে কিঞ্চিত ফাঁক করলো জানালা। ছোট বড় গাছ, লতাপাতা, আগাছার আটসাটে জঙ্গলি মনে হচ্ছে এদিকটায়। দীর্ঘদিন হয়তো এদিকে কেউ পা বাড়ায় না। অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয় যাদের আছে তারা কি করে এই জঙ্গলে পা ফেলে? এই জঙ্গল তো তার মতো অন্ধকারে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া মানুষদের। হসপিটালটি অনল মাহমুদের। তার ইশারা ছাড়া কাকপক্ষীয় মনে হয় উড়ে যেতে পারে না। পুরো রাজত্ব তার, যার ক্ষমতায় এককালে সেও ছিল। নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছে। এরপর আর এদিকে পা বাড়ানো হয়নি। তবে হসপিটালের পেছনে এত বড় জঙ্গল আগে চোখে পড়েনি। ভাবাচ্ছে খুব। আসতে পারি? ভাবনায় ফোড়ন কেটে কেউ অনুমতি চাইছে। ভ্রুযুগল কুচকে ঘাড় ঘোরায় আদিল। পুলিশ ইউনিফর্ম পরে এক যুবক দাঁড়িয়ে আছে। আদিল বেডের কাছে আসতে আসতে বলল, আপনি? ইন্সপেক্টর নোমান। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জরুরি কেসের সমাধান করতে বেরিয়েছিলাম, তাই দেরি হলো। আপনি অ্যালাউ করলে আপনার মুখ থেকে বৃত্তান্ত শুনে আমরা এগোবো। কথাটা বলে নোমান ভেতরে ঢুকে চেয়ার টেনে বসে। আদিল বিরক্ত দৃষ্টি ফেলে নোমানকে দেখে। পুলিশকে ইনফর্ম করলো কে সেটাই ভাবছে। বিরক্তি মাখা কণ্ঠে বলল, আপনাকে কি আসতে বলেছে? উপর থেকে ফোন এসেছিল, এমনভাবে বলল কেউ হয়তো খুন হয়েছে, ইতিমধ্যে কঙ্কালও হয়ে গেছে। এসে দেখি হাতে সামান্য লেগেছে। অতিরিক্ত কথা আদিল পছন্দ করে না, তবুও কিছু বলল না।
এর পেছনে যে তার বাবা রয়েছে ঢের বুঝতে পারছে সে। কাট গলায় বলল, আপনাদের হেল্প আমি চাইছি না। আদিল মাহমুদ নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে। বিরক্ত অনুমানও হচ্ছে। আতিকুরের খুনের ব্যাপারে গিয়েছিল। মাথাটা যে কাগজে প্যাকেজিং করে পাঠানো হয়েছে তার কাগজে একটি ব্র্যান্ডের নাম ছিল, সেখানে গিয়েছিল। আশানুরূপ কিছু পায়নি। এমন প্যাকেজ অহরহ মানুষের কাছে আছে, খড়ের বোঝায় সুই খোঁজার মতো। সেখান থেকে ফেরার সময়ই বসের হম্বিতম্বিতে মনে হয়েছিল কেউ হয়তো মৃত্যু পথযাত্রী। তবে এখানে এসেও সে নিরাশ। আজ শুধু সে নিরাশই হচ্ছে। আদিলের কথায় ভাবনা থেকে বের হয় সে। মিস্টার নোমান, আমি কিছু বলেছি, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, প্রথমবার আদিল মাহমুদের অনুমতি ছাড়া তারই সামনে বসে যে ভুল করেছেন, দ্বিতীয়বার দেখা হলে পুনরাবৃত্তি করবেন না। বিষয়টা আপনার জন্য মোটেও ভালো হবে না। নোমান চমকিত দৃষ্টিতে আদিলের দিকে তাকায়। মাথা কেমন ঝনঝন করে ওঠে। তার কি রাগ হচ্ছে? জবাবে নিজেও গম্ভীর কণ্ঠে বলল, ইন্সপেক্টর নোমান এখানে জবানবন্দি নিতে এসেছে, আপনাকে গার্ড দিতে নয়। তাই আপনার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করিনি। আদিল হাসল, কিছু বলল না। নোমান জানে এই হাসির কারণ। হয়তো পুলিশ স্টেশনে গিয়ে দেখবে সাসপেন্ড লেটার, না হয় বদলি। এসবের ভয় সে করে না। 2 টাকার চাকরি সে ছেড়ে দেওয়ার পথেই রেখেছে। আদিল জবাব না দিলেও তা জবাব দিল অন্য কেউ। গার্ড দিতে আসেনি, তবে গভর্নমেন্ট নির্দেশে এসেছে। আপনার আইন অন্যায়ের সামনে আপোষ করতে মানা করে। সম্মানীয় লোকের সাথে নিশ্চয় নয়। কণ্ঠস্বর শুনে আদিলের হাসি চওড়া হলো। নাদিয়া এসেছে। মেয়েটা হয়তো একটু আগেই জেনেছে, তাড়াহুড়ো করে এসেছে। হাঁপিয়ে কথা বলছে কেমন। মেয়েলি এমন কথায় নোমান অবাক হয়ে দরজায় তাকায়। অবাকতা বেড়ে যায় পাশের মেয়েটিকে দেখে। আফরা ইবনাত এখানে কেন? নাদিয়া আফরার হাত নিজের মুঠোয় নিয়ে ভেতরে প্রবেশ করে। আদিলের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আবার বলল, মিস্টার নোমান, সে সামথিং। নোমানের টনক নড়ে। নাদিয়ার প্রশ্নের উত্তর সে দেয় না। তার দৃষ্টি ঘুরে আফরা আদিলের ডান হাতে। একই হাত, একই স্থান, প্রায় একই সময়। আবার দুজন পরিচিত। কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। নোমানের এমন দৃষ্টির কারণ বুঝতে অসুবিধে হয় না আফরার। আদিলের পাশে ধপ করে বসে এক পলক আদিলের ডান হাতে নজর বোলায়। মুচকি হেসে বলে ওঠে, সবই ভালোবাসা মিস্টার নোমান। নোমানের চোখে মুখে বিস্ময়। ভালোবাসা? কথার মিনিং একটু হলেও বুঝেছে সে, তবে আঘাতটাকে আগে পেয়েছে বুঝতে পারে না। অস্পষ্ট স্বরে বলল, ভালোবাসা? ঠিক কি হয়েছিল? কণ্ঠটা কেমন শোনায়। আফরা শব্দ করে হেসে ওঠে। রসিকতা করে বলে ওঠে, প্রচণ্ড ভালোবাসে তো। আঘাত সহ্য করতে পারেনি, তাই মনের জ্বালা মেটাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আফরা কাকে মিন করে কথাটি বলল আদিল ছাড়া আর কেউ বুঝতে পারল না। দুজন শুধু ভ্রু কুচকেই তাকিয়ে রইল। নোমান উঠে দাঁড়ালো। আর কিছু না বলেই গটগট করে বাইরে চলে গেল। ভালোবাসা শব্দটাই কানে বাজছে বারবার। হিসেব মিলছে না। নোমান যেতেই ভাইয়ের নিকটে চলে গেল নাদিয়া। ডান হাতে হাত বুলিয়ে বলল, কে করেছে? কণ্ঠে কেমন ঝাঁজ। মনে হচ্ছে সত্যটা জানলে এখনই কিলারের মাথা কেটে ঝুলিয়ে রাখবে। আদিল পাল্টা প্রশ্ন করে বলল, আমার মনে হয় তোমাকে উত্তর দেওয়ার গুরুত্ব আমার কাছে আছে। অযথা প্রশ্ন করো না। এমন আঘাত প্রথম নয়। এমন আঘাত প্রথম না হলেও স্থান পরিস্থিতি মনে হয় এটাই প্রথম। নাদিয়ার ঝটপট জবাব, কণ্ঠে অবাকতা। আদিল বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ধমকে কিছু বলার আগে পকেটে থাকা ফোন বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে। অপর পাশের মানুষটা কিছু বলতে আদিল শান্ত স্বরে বলে ওঠে, আসছে। কেটে দেয় ফোন। সময় ব্যয় না করেই মেয়ে দুটোকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় কেবিন থেকে। নাদিয়া কিছু বলারও সুযোগ পায় না। সাথে সাথে আফরাও বলে ওঠে, আমাকেও যেতে হবে নাদিয়া, টাটা। আফরাও বেরিয়ে যায়। কেবিনে একা রয়ে যায় নাদিয়া। থোয়া মেরে কিছুক্ষণ বসে থেকে সেও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে থাকে। সন্ধে এখনো হচ্ছে না কেন? আরো কয়েক ঘন্টা বাকি। চারদিক শুধু সবুজ আর সবুজ। যেদিকে চোখ যায়, খোলা চোখে যতটুকু দেখা যায় সর্বত্রই সবুজের রাজত্ব। চোখ ধাঁধানো সৌন্দর্য। চোখ বড় বড় করে উপভোগ করছে আফিফ ও তার মা। সৃষ্টিকর্তা কি অপরূপ রূপেই না সৃষ্টি করেছেন বান্দরবানকে। সকল ক্লান্তির অবসান ঘটবে। বিষাদগ্রস্ত মন নিমিষে পুলকিত হয়ে যাবে এমন প্রকৃতির ছায়া পেলে। আফিফ এসেছে মিলনছড়ি। থানচি যাওয়ার পথেই পড়ে মিলনছড়ি, নীলগিরি ও চিম্বুক। বান্দরবান শহর থেকে চিম্বুক যাওয়ার রাস্তা ধরে 4 কিলোমিটার এগিয়ে গেলেই সবুজের সমারোহে দেখা মিলবে। নিজ ফোনে জিপিএস ট্র্যাকিং সেট করে নিয়েছে সে। 3 মাসের ছুটিতে পুরো বান্দরবান নিজ চোখে ধারণ করবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘের রাজ্য ছুঁয়ে দেখার ইচ্ছে পূরণ করতেই মিলনছড়িতে গাড়ি দাঁড় করিয়েছে। চারপাশটায় নানান গাছের সমারোহ, বিশাল বাঁশঝাড়, হরেক রকমের ফুল, সর্পিল গতিতে বয়ে চলছে সাঙ্গু নদীটি। পানির কলকল ধ্বনি, অকৃত্রিম বাতাস, দুপাশে গাছপালা প্রকৃতিপ্রেমী পর্যটকদের অপূর্ব এক প্রশান্তিতে ভরিয়ে তোলে। কামিনী বেগম সবুজের বুকে দুহাত মেলে শ্বাস নিচ্ছেন। অনেক বছর পর সকল প্রশান্তি যেন একত্রে বুকে বিঁধে গেল। ছেলের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকাতেই দেখতে পেলেন হাতে ক্যামেরা নিয়ে একের পর এক ক্যাপচার নিয়ে যাচ্ছে আফিফ। খানিক লজ্জা পেলেন তিনি। মুখশ্রী রক্তিম হয়ে উঠতেই আফিফ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, মা, আপনি তো নতুন বউদের মতো লজ্জা পাচ্ছেন। একদম টুকটুকে সুন্দরী বউ। এভাবে থাকেন তো, আরো কয়েকটা ছবি তুলে নেই। ছেলে তাকে হুটহাট আদর করে আম্মা আর আপনি বলে ডাকে। তখন কি যে প্রশান্তি বয়ে যায় মনে। কামিনী বেগম আর থাকতে পারলেন না। লজ্জা পেয়ে রিসর্টের ভেতর চলে গেলেন। আফিফও সময় ব্যয় না করে ছোটখাটো ব্যাগটা কাঁধে তুলে নিয়ে হাঁটা ধরল। রাতটা আজ মিলনছড়ি হিল সাইড রিসর্টে কাটাবে। রিসর্টের নির্মাণ শৈলী এবং উপস্থাপনার নান্দনিকতা বিশেষ স্বতন্ত্রতা উপহার দিয়েছে, প্রকৃতি প্রেমীদের নজর কাটতে বাধ্য। এছাড়া বান্দরবানের জনপ্রিয় অথেন্টিক আদিবাসী খাবার পাওয়া যায় এই রিসর্টে। এর ডরমেট্রিতে 6 থেকে 10 জনের জনপ্রতি ভাড়া 900 টাকা। স্বল্প খরচে দল নিয়ে থাকার জন্য উপযুক্ত। এছাড়াও রিসর্টের অন্যান্য এসি নন এসি রুমের ভাড়া 2500 থেকে 5600 টাকা পর্যন্ত। বেশ গরম থাকায় আফিফ নিজেদের জন্য এসি রুমে নিয়েছে। যদিও কামিনী বেগম বলেছিলেন নন এসি ঘরে জানালা খুলে প্রাকৃতিক হাওয়ায় ঘুমাবে, আফিফ রিস্ক নেয়নি। বন্য প্রাণী পোকামাকড় ঘরে ঢুকে পড়লে আফিফ নিজ ঘরে প্রবেশ করতেই টের পেল তার ফোন বেজে চলেছে। আনন্দে ফোন নেওয়ার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ফোন হাতে তুলতেই জিয়া নামটা দেখে বিরক্তিতে চ শব্দ করে। এই ছেলেটাকে বলেছিল এখন থেকে তাদের রাস্তা আলাদা, অথচ ছেলেটা তার কথা অমান্য করে আবার ফোন দিয়েছে। বড়সড় এক ধমক দেওয়ার প্রস্তুতি নিয়ে ফোন তুলতেই অপর পাশ থেকে তড়িঘড়ি করে জিয়াউর বলে উঠল, স্যার আপনি কোথায় আছেন? আমার অবস্থা বেগতে। কণ্ঠটা কেমন শোনালো। চিন্তিত কণ্ঠে ঝটপট বলল, আমি কোথায় তা শুনে কি করবে? তোমার কি হয়েছে সেটা বলো। জিয়াউর আবারও হাঁপাতে হাঁপাতে বলল, মিলনছড়ি রিসর্টে আছি। এখন বলো কে? টুট টুট শব্দে ফোন কেটে গেল। আফিফের ভীষণ রাগ হলো। এই ছেলে সে কোথায় জানার জন্য মিথ্যে বলল। দাঁতে দাঁত চেপে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা বিছানায় ঢিল ছুড়ল। শান্তির মাঝেও শান্তি নেই। বিড়বিড় করে বলে উঠল, একবার হাতের কাছে পাই খালেদা জিয়ার পুরুষ ভার্সন, তোর পিন্ডি চটকাবো আমি। কিছুক্ষণ পর এশার আজান দিবে। আশরাফুদ্দিনের লাশ ঘণ্টাখানিক হলো হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। প্রতিবেশী কিছু আগ থেকে কবর দেওয়ার সকল ব্যবস্থা করে রেখেছিলেন। লাশ আনা মাত্রই গোসল করানো হয়েছে। ঘরের মধ্যেই চুপটি করে বসে আছে মনিরা, মিহি আর সালেহা বেগম। ড্রয়িং রুমে কিছু আত্মীয় স্বজন রয়েছে, সেখানেও যায়নি তারা। মানুষের মিছে কান্না দেখতে ইচ্ছে করে না, এমন মানুষের জন্য তো নয়। এখন পর্যন্ত সালেহা বেগম এক ফোঁটা চোখে জলও ফেলেনি। নিত্যদিনের মতোই নিজ কর্ম করে গেছেন। নিজ থেকে ডাকার শব্দ। সালেহা বেগম শাড়ির আঁচল মাথায় ফেলে বেরিয়ে এলেন ঘর থেকে। হয়তো লাশ এখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে। সালেহা বেগমকে নিচে আসতে দেখে মনিরাও পিছু নিয়েছে। শেষ যাত্রাটা কেন জানি দেখতে ইচ্ছে করছে। কি কপাল! লাশটাকে কবরস্থানে নেওয়ার আপন মানুষ নেই। বড় ছেলে মৃত, মেজো ছেলে নিখোঁজ, এক ছেলে পলাতক। 3টি ছেলের সন্তান জন্ম দিয়েও খাটিয়া ধরার মানুষ খুঁজে পেলেন না। সালেহা বেগম মুরব্বীকে তাচ্ছিল্য করে বললেন, খাটিয়া ধরার জন্য কেউ নেই। বাবার একমাত্র সন্তান ছিল, তার সন্তান তো একটাও নেই। আপনারাই দেখুন কি করতে পারেন। ঘরে চলে যাচ্ছিলেন সালেহা বেগম। অনুমতি পেয়ে মুরব্বীটাও হাঁটা ধরেছে। কেউই আর যেতে পারলেন না। দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে কেউ বলে উঠল, খাটিয়া ধরার জন্য সে এখনো রয়েছে। তড়িৎ গতিতে পেছনে ফেললেন সালেহা বেগম। অতি পরিচিত মুখশ্রী দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কতদিন পর চোখজোড়া সজীব হলো। এবার বুঝি অপেক্ষার অবসান ঘটল। খানিক পূর্বে আশরাফুদ্দিনকে কবর দেওয়া হয়েছে, তবুও বাড়ি মানুষে গিজগিজ করছে। দীর্ঘ 2.5 বছর পর বাড়ির ছেলে ফিরেছে। এমন একটা দিনে ফিরেছে যে সময়টাই খুব প্রয়োজন ছিল। হয়তো জন্ম দেওয়া ঋণ শোধ করে দিল। মানুষ তো আর করেনি, জন্ম দিয়েই খালাস। সবাইকে যেন কৌতূহল ঘিরে ধরেছে। সবচেয়ে বেশি তো মনিরা।
ছেলেটাকে সে চোখ ছোট ছোট করে দেখছে। কবর দিয়ে আসার পর যে মায়ের বুকে মুখ গুজেছে আর ওঠেনি। অনেক বছর মায়ের সান্নিধ্য নেওয়া হয় না। কত ভালোবাসা জমে আছে। সালেহা বেগমের কান্না থামতে চায় না। চুলে হাত বুলাচ্ছেন, পিঠে হাত বুলাচ্ছেন, হাত দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে। স্পর্শটুকু বড্ড দরকার ছিল। ছেলেটা মনে হয় মায়ের কান্নায় এবার বিরক্ত হলো। বুকে মুখ গুজে বিরক্ত মাখা কণ্ঠে বলল, উহ মা, কেঁদো না তো আর, আমি তো এসে পড়েছি, এখনো কাঁদবে? চলে যাব আবার? সালেহা বেগম নিজের মতোই কেঁদে যাচ্ছেন। মনিরা নিজেও বিরক্ত হলো। মিহিকে ইশারা করে দাদির কাছে যেতে বলে সে চলে গেল রান্নাঘরে। ঝটপট 2 গ্লাস শরবত বানিয়ে আবার ফিরে এলো। ততক্ষণে কিছুটা কান্না থেমেছে। মনিরা রসিকতা করে বলে উঠল, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আফরা ঠিক আছে? কান্না করে হাঁপিয়ে গেছেন নিশ্চয়ই। নিন আম্মা, শরবতটা খেয়ে একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করেন। আজ সারা রাত পাল্লা দিয়ে কাঁদবেন, কেমন? ভয় পাবেন না, আমি ঠিক আপনার পেছনেই দাঁড়িয়ে থাকবো। কেউ আপনাকে বাধা দিতে পারবে না। বেস্ট অফ লাক। আকস্মিক এমন কথায় সালেহা বেগমের কান্না থেমে গেল। অবাক হয়ে মনিরার দিকে তাকিয়ে আছেন তিনি। মেলি মিষ্টি কণ্ঠের রসিকতাটা এবার আহিসের জন্য কাজে দিল। সে মায়ের বুক থেকে মুখ তুলে দেখার চেষ্টা করলো মেয়েটিকে। একটু বুঝ হওয়ার পর থেকে বাবা ভাইদের সাথে ঠিক পড়তো না তার। তাই ছোট থেকে হস্টেলে থেকে বড় হয়েছে। যখন থেকে বাবা মায়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরেছিল, তখন থেকে বাড়িঘর সব ছেড়েই দিয়েছিল, শুধু মা ছাড়া। তাই ভাইয়ের বউকে চিনতে তার অসুবিধে হচ্ছে। প্রশ্নাত্মক চোখে মায়ের দিকে তাকালো আহিস। সালেহা বেগম মলিন কণ্ঠে বললেন, ও আতিকুরের বা। মনিরা চট করে থামিয়ে দিল শাশুড়িকে। আতিকুরের বউ সম্বোধনটা তার ঠিক পছন্দ নয়। তা কি তার শাশুড়ি জানেন না? নিজেই বলল। রান্নাঘরের দিকে হাঁটা ধরল সে। আহিস অদ্ভুত চোখে সুন্দরী রমণীকে দেখছে। সালেহা বেগম এক নজর ছেলে দৃষ্টি পরখ করে হাসলেন। আহিস তাড়াহুড়ো করে দৃষ্টি সরিয়ে নিল। বসা থেকে উঠে বলল, আমার ঘরটা কোথায় মা? বিশ্রাম প্রয়োজন, অনেকটা জার্নি করে এসেছি। সালেহা বেগম ছেলের কথায় উঠে দাঁড়ালেন। খুঁজে খুঁজে মনিরার পাশের ঘরটায় ছেলের জন্য বরাদ্দ করলেন। মনিরা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। শাশুড়ির আনন্দে ভাটা দিতে চাইল না। তবে ছেলেটাকে তার সুবিধে লাগছে না। যদি তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করে। মাথা ঝেড়ে নিল মনিরা। কি সব ভাবছে? ছেলেটাও ভাইদের মতো খারাপ হলে নিশ্চয়ই সালেহা বেগম তাকে প্রশ্রয় দিতেন না। আর যদি এমন করার চেষ্টা করে, সেও কি ছেড়ে দিবে নাকি? একদম জবাই করে ফেলবে। নানান রকম ভাবনা চিন্তা নিয়ে মনিরা ঢুকে পড়ল নিজের ঘরে। মিহি দাদির সাথে থাকবে। দরজা বন্ধ করে বাতিটা নিভিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। এবার একটু শান্তিতে ঘুমাবে। ঘরে ঢুকেই সালেহা বেগম আবার ছেলেকে জড়িয়ে নিলেন। উৎফুল্ল হয়ে বললেন, আব্বা, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এসেছো। আমার এক কথায় যে এত তাড়াতাড়ি চলে আসবে কল্পনারও বাইরে। আমি খুব খুশি হয়েছি আব্বা, খুব খুশি। এবার কিন্তু কোথাও যাওয়া চলবে না, কাজ ছাড়া আর করতে পারবো না। এভাবে মনের অব্যক্ত কথাগুলো ছেলেকে উজাড় করে বললেন। আহিস ক্লান্তহীন ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রেখে মায়ের কথাগুলো শুনে গেল। সময় পেরিয়ে ঘন্টা ছেড়ে গেল, সালেহা বেগমের কথা শেষ হয় না। এক সময় তিনি আবদার মাখা কণ্ঠে বললেন, এবার বিয়ে করে সংসারী হও। আমারও তো নাতি নাতনির সাথে খেলতে ইচ্ছে করে। সিনেমার ডায়লগ দিও না তো মা, তোমার এত খেলার শখ, আমি পুতুল কিনে দেব, মিহির সাথে বসে বসে খেলবে, কেমন? এখন যাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। সালেহা বেগমের মুখটা বেজার হয়ে এলো। আর চোখে আহিস পরক করলেও পাত্তা দিল না। এখন পাত্তা দেওয়া মানেই ইনডিরেক্টলি বিয়েতে হ্যাঁ বলা, যা সে চাইছে না। সালেহা বেগম ঘর থেকে বের হতে আহিস দরজা লাগিয়ে বিছানায় বসলো। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলো যে কত বেদনার সাক্ষী। পকেট থেকে মানিব্যাগ বের করে এক পাট খুলল। বাম কাঁধে বেনি ঝুলানো মিষ্টি হাসির অধিকারী এক মেয়ের ছবি মানিব্যাগের একাংশ জুড়ে রাজত্ব করছে। মেয়েটার হাসিতে চোখ পড়তেই আহিসের চোখও কেমন হেসে উঠল। নয়নে জড়ো হলো মুগ্ধতা। অনিমেষ তাকিয়ে রইল। বুকের ধুকপুকানি টের পেল। নয়ন কেমন ভিজে আসতে চাইল। পরপর কয়েকবার পলক ঝাপটে জলটুকু লুকিয়ে রাখলো দুর্বোধ্য রহস্যের বেড়াজালে। ফিসফিস করে বলল, মেয়ে তুমি ছলনাময়ী, মেয়ে তুমি পাষাণী, মেয়ে তুমি নিষ্ঠুরতার প্রতীক, মেয়ে তুমি ভালোবাসার এক নির্মম পরিণতি, মেয়ে তুমি কারো হৃদয় ভাঙার কারণ, মেয়ে তুমি অহর্নিশ প্রবাহিত হওয়া বুকের রক্তক্ষরণ, পরিশেষে মেয়ে তুমি কালো হাতের থাবায় চুপসে যাওয়া আবরণ, মেয়ে তুমি দ্বিতীয়বার স্বপ্ন দেখা বারণ।
পরিত্যক্ত গোডাউন, নিস্তব্ধ পরিবেশ, মৃদুমন্দ বাতাসে আশপাশ থেকে ময়লা আবর্জনার ভোটকা গন্ধ ভেসে আসছে। আলো আধারে সরঞ্জামবিহীন ঘরটাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে অনল মাহমুদ ও আদিল। শান্ত স্থির দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে একে অপরের ওপর। শব্দহীন 2 কদম এগিয়ে আসলেন অনল মাহমুদ। আদিলের ডান হাত স্পর্শ করেন, ক্ষত স্থানে পরম আদরে ছুঁয়ে দেন। আদিল শুধু স্থির নয়নে দেখে যায়। নীরবতা ভেঙে অনল মাহমুদ শুধান, মেয়েটাকে ছেড়ে দিলে কেন? ডানা মেলে উঠতে থাকুক, সময় বলছে ছেড়ে দেব। বেশি সুযোগ দিয়ে ফেলছো না? হুম, আদিল মাহমুদ সময় উপযোগী কাজটা ঠিকঠাকভাবেই করে। আমি ছেড়ে দেব ভাবছো কি করে? অনল মাহমুদ মুচকি হাসলেন। আদিল জানে এই হাসির অর্থ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ। শান্ত স্বরে বলল, আমার শিকার। আশা করছি আপনি বুঝবেন আব্বু। অনল মাহমুদ ফুস করে শ্বাস ফেলে। লুকায়িত ক্রোধ গোপনেই রইল। মুখে মুচকি হাসি ফুটিয়ে আদিলের গালে আদুরে ভঙ্গিমায় হাত রেখে বললেন, বলেছিলাম নিজের খেয়াল রাখতে পারোনি। এবার আর কোনো কথাই আমি শুনছি না। সময় মতো গার্ড চলে যাবে, সাদরে গ্রহণ করবে। আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু বলার নেই তার। শতবার গার্ড নিতে অস্বীকার করেছে। কনফিডেন্সের সহিত বলেছিল তার কিছুই হবে না। হয়েছে। এক মেয়ে তাকে রক্তাক্ত করতে পেরেছে। যদিও সুযোগ সে করে দিয়েছে, তবুও সাহস করে বুলেট ছুঁড়েছিল তো। এবার কোন মুখে না করবে? আদিলের নিশ্চুপতা অনল মাহমুদের মুখে হাসি ফোটায়। কোনো কথা বলে না। হাত ঘড়িতে নজর বুলিয়ে চলে যাওয়া ধরতে আদিল পেছন থেকে প্রশ্ন করে বসে, আশরাফুদ্দিনকে কেন মারলেন আব্বু? চমকায় অনল মাহমুদ। মাথাটা কেমন ঝনঝন করে ওঠে। ছেলে তাকে প্রশ্ন করছে। এই প্রথম ছেলে তার কাছে কৈফিয়ত চাইছে। হজম করতে পারলেন না তিনি। গম্ভীর কণ্ঠে শুধালেন, কৈফিয়ত চাইছো? আদিল থতমত খেয়ে গেল। তার তো তেমন কোনো মোটিভ ছিলই না, জাস্ট কৌতূহল নিয়ে প্রশ্ন করেছে। ঝটপট বলল, ভুল বুঝবেন না আব্বু, সেরকম কোনো মোটিভ নেই। বিশ্বস্ত একজন, তা জানতে চেয়েছে। সেসব নিয়ে ভেবো না আদি। অনল মাহমুদকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখিয়েছে, ছেড়ে দেব? আমাকে বলতেন আব্বু, আপনি কেন কষ্ট করতে গেলেন? মাঝে মাঝে হাতের জোর পরখ করতে হয়। হাসতে হাসতে হাঁটা ধরলেন তিনি। আদিল কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তাহলে ইন্সপেক্টর আতিকুর? অনল মাহমুদের হাসি বাড়ল বই কমল না। শুনতে পেল কিনা আদিল বুঝতে পারল না। কেমন জট পেকে যাচ্ছে। রহস্যময়ী 2 নারীর আগমনে পরিবেশ একটু বেশি জটিল হচ্ছে। সময় নিয়ে ভুল করছে না তো? অশান্ত মন নিয়ে গোডাউন ত্যাগ করে আদিল। হাঁটতে থাকে সরু রাস্তা ধরে। অন্ধকারে পা ফেলতে তেমন কষ্ট হয় না, তবে বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। আলো আধারে রাস্তায় মৃদু মন্দ বাতাসে আকাশ দেখতে বের হবে। হাতে হাত স্পর্শ হবে। পুলকিত নয়নে খানিক লজ্জা ফুটে উঠবে। বুকের ধুকধুক উচ্চাটনে মানবী হারিয়ে যাবে প্রকৃতির অপার মায়ায়। অদ্ভুত শিহরণের রাত্রিটা হয়ে উঠবে মধুময়। বুকের বাম পাশে হাত রেখে কদম ফেলে আদিল। এই তো সে, তার হৃদয় গহীনে। হৃদস্পন্দন যে তারই নামে। সাঙ্গ নদীটি অবিরাম ছুটে চলছে। নানান প্রজাতির পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত। হাওয়া বইছে বেশ। গাছের ডালগুলো কিছুক্ষণ পরপর দুলে উঠছে নিদারুণ আনন্দে। রিসর্টের সামনে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ হাওয়া গায়ে মাখছে আফিফ। ছুটে চলা পাখির ঝাঁক, প্রজাতির নাচন একে একে নিজের চোখ ও তার হাতে থাকা কৃত্রিম ক্যামেরায় বন্দি করে নিচ্ছে। পাশে কারো উপস্থিতি টের পেয়েও আপন মনেই নিজ কাজে ব্যস্ত রইল সে। এতে করে পাশে দাঁড়ানো জিয়াউলের মনক্ষুণ্ণ হলো। উদাস নয়নে শূন্য দৃষ্টি ফেলে বলল, আপনার এই অবহেলা আমার আর সহ্য হচ্ছে না স্যার। এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন। কাঁদো কাঁদো চেহারা। আফিফ বিরক্তিতে চর শব্দ করে জিয়াউলকে সম্পূর্ণ উপেক্ষা করে 2 কদম এগিয়ে এলো। অপমানে থমথমে মুখ নিয়ে জিয়াউল স্যারের দিকে তাকিয়ে রইল। কোন দিকে যাবে সে? বাবা ছেলের মাঝখানে সে ফুটবল হিসেবে কাজ করছে। একজন এক কিকে বান্দরবান ফেলে, আরেকজন আরেক কিকে ঢাকায় ফেলতে চায়। জীবনটা তার কি এভাবেই কিক খেতে খেতে চলে যাবে? সে একজন সম্মানিত আর্মি অফিসার, তার একটা প্রেস্টিজ আছে। মুখ গম্ভীর করে আবার আফিফের পাশে দাঁড়ালো। এবার আফিফ রাগী কণ্ঠে বলল, সিনেমার ডায়লগ যদি মুখ থেকে বের হয়, নদীর পানিতে চুবিয়ে রাখবো। বড়সড় ঢোক গিল জিয়াউল। বলতে চেয়েছিল, আমাকে ক্ষমা করবেন কিনা স্যার, নাহলে আমি এখনই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহরণ করব। আপনার অবহেলার মৃত্যুর সম। তবে সিদ্ধান্ত একদম পাল্টে ফেলল। সত্যি সত্যি পানিতে চুবিয়ে রাখবে আবার। কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি করব স্যার? আপনিও আমার স্যার, আমার বাবাও আমার স্যার। কোন দিকে যাই বলুন?
বাবা যে তোমাকে পাঠাতে চাইনি এটা আমি নিশ্চিত, তাই ভুলভাল বকে লাভ হবে না। কি উদ্দেশ্য নিয়ে এসেছো? আবারও অপমান, এটাও হজম করে নিল জিয়াউল। নুরুল আলম সিদ্দিকী সত্যি তাকে পাঠাতে চায়নি, আরেকজনকে ঠিক করেছিলেন। হাজারটা ইমোশনাল কথা শুনিয়ে কাল রাতে সে আসতে পেরেছে শুধুমাত্র আফিফের সাথে থাকবে বলে। শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস আপনি হুটহাট শুধুমাত্র ঘুরতে আসেননি বান্দরবান, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। আমি আপনার উদ্দেশ্যের সাথ দিতে এসেছি স্যার, প্লিজ ফিরিয়ে দেবেন না। তীক্ষ্ণ হয়ে এলো আফিফের চোখে দৃষ্টি। সে ঠিকই ভেবেছিল এই ছেলে তার বাবার শেখানো বলিয়ে আওড়াচ্ছে। চোখ রাঙিয়ে তাকাতেই জিয়াউল ঝটপট বলে উঠল, আপনাকে নিয়ে ঢাকায় ফিরে স্যার বলেছেন পুরস্কার দেবেন, আর বাবা বলছে এবার পুরস্কার জিততে পারলে বিয়ে করাবে, মানে তাই আর কি। বিয়ের কথা শুনে আফিফের চোখ মুখের রং পাল্টালো। ভয়ঙ্কর রকমের রক্তিম চোখ জোড়া জিয়াউলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে বলল, তোমার যেহেতু এত শখ, ফাইন থাকো, তবে জীবন রিস্ক আছে জেনে নিও। মামুলি ব্যাপার নয়, এবার বড় বড় এক রহস্য উদ্ঘাটন হবে। প্রস্তুতি নিয়ে এসেছো তো? উত্তর শোনার প্রয়োজন বোধ করলো না আফিফ। গট গট পায়ে রিসর্টের ভেতর চলে গেল। জিয়াউল দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করলো। কেউ কলে আছে। কানে ধরে বলে উঠল, প্রথমে সরি স্যার, তারপর আপনি সঠিক স্যার। আপনার বিয়ের বাহাদুর ছেলের মাথায় ঘুরে নয়, অন্য কিছু চলছে। এবারের যুদ্ধটা মনে হয় ভয়াবহ। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বললেন, আমি তোমাদের পিছিয়ে যেতে শেখাইনি। শত্রুর ব্লুটের সামনে বুক পেতে দেওয়ার সাহস রাখো তোমরা। কোনো যুদ্ধে তোমাদের জন্য কঠিন মনে হবে না। লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী তোমাদের পাশে সর্বদা রয়েছে। থামলেন তিনি। বুকের ভেতর এক রাশ চিন্তা রেখেও কেমন সাবলীলভাবে সাহস দিচ্ছেন। আবার বললেন, পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গৃহযুদ্ধ বন্ধে 1999 সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। প্রায় 5300 জন সেনার মধ্যে বাংলাদেশের সেনাদের অক্লান্ত পরিশ্রমে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হয়। তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতিস্বরূপ 2012 সালের 12 ডিসেম্বর বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেন। 1999 সালে বাঙালি সেনা যদি অন্য দেশ থেকে এত বড় সম্মান কুড়িয়ে আনতে পারে, নিজ দেশের মানুষের জন্য বাঙালি সেনা কি করতে পারে না? আমার বিশ্বাস এবারও বীরশ্রেষ্ঠ আফিফ মুনতাসির জয়ী হয়ে ফিরবে। বিজয়ীর মালা হাতে নিয়ে অপেক্ষা করব আমি। কথাগুলো যেন বুকে গিয়ে বিঁধল জিয়াউলের। নিমিষে এই মন যেন যুদ্ধ করতে প্রস্তুত হয়ে পড়ল। দাম্ভিকতার সহিত উচ্চস্বরে বলে উঠল, ইয়েস স্যার, আপনার অপেক্ষার অবসান শীঘ্রই হোক। বহু পুরনো ডায়েরি খুলে দেখার স্বাদ জেগেছে নুরুল আলম সিদ্দিকীর। বসে আছেন সেনানিবাসের পেছন দিকে। ঝলমলে রোদ, বইছে উত্তরি হাওয়া। হাওয়ার বেগ বেশ, রোদের তাপটা ঠিক গায়ে লাগছে না। গাছগাছালি, নানান রকম ফুলে ভরা জায়গাটার ঠিক মাঝখানে বসার ব্যবস্থা করা হয়েছে। মাথা থেকে গৌরবের মুকুটটি সযত্নে টেবিলে রাখলেন। ততটুকুই যত্ন পেল বাম হাতে থাকা ডায়েরিটাও। মুখোমুখি দুটি জড়বস্তু, একটি পরিচয় বহন করে, আরেকটি পরিচয়ের পেছনে গোপনীয়তা বহন করে। কাকে উপরে রাখবে? প্রতীয়মান সূর্যটা মাথা চাড়া দিয়ে উঠতেই নুরুল আলম সিদ্দিকী চেয়ারে হেলান দিয়ে ডায়েরিতে দৃষ্টি নিক্ষেপ করলেন। বুক চিরে বেরিয়ে এলো চাপা শ্বাস। যন্ত্রণাগুলো বিদ্রোহ করে পালাক্রমে বাড়ছে। আফসোসগুলো যুদ্ধ ঘোষণা করে ধেয়ে আসছে বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর মনের মালিককে কাবু করতে। তবে এতটা সহজ কি? নুরুল আলম সিদ্দিকী যে হারার পাত্র নয়, তার রন্ধ্রে রন্ধ্রে জয়ের উত্তেজনা। পুরো জীবনটাই যে জয়ের সমীক্ষে গড়া। আশপাশ নজর ঘুরিয়ে মাইন্ড ফ্রেশ করার চেষ্টা চালালেন তিনি। সফলও হলেন। মিনিট খানিক পর ডান হাতটি এগিয়ে ডায়েরির ভাঁজ খুললেন। অনেক দিনের পুরনো কালি, কাগজের পাতা তামাটে রূপ ধারণ করে বুঝিয়ে দিচ্ছে বহুকাল আগের যত্নে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতায় লেখাগুলোতে চোখ বুলালেন তিনি। লেখাগুলো হলো, সময়টা 1995, নভেম্বরের কোনো একটা দিন হবে। দিনটা আমার জন্য খুব খুশির। শুনলাম আপার বিয়ে ঠিক হয়েছে মস্ত বড় আর্মি অফিসারের সাথে, কিন্তু আপা বিয়ে করবে না। আর্মিরা নাকি বউদের সময় দেয় না, সারাক্ষণ সরকারের চামচামি করে। এটা অবশ্য আপার ভাষ্য। আমি তো তাকে দুলাভাই বানাতে এক পায়ে রাজি ছিলাম। আপার থেকে 3 বছরের ছোট হওয়ায় বন্ডিং দারুণ ছিল। ভালো ভালো কথা বলে রাজি করালাম। আপা শর্ত দিয়ে বসলো, আমাকে ছাড়া শ্বশুরবাড়ি যাবে না।
কি আর করার, দুলাভাই অগত্যা পুটলি পোট্টা সহ আমাকেও নিয়ে চলল। যদিও আমি এতে খুশিতে আটখানা। বারবার দুলাভাইয়ের পেশিবহুল শরীরের অংশগুলো ছুঁয়ে দেখছিলাম আর কল্পনা করছিলাম একদিন আমারও হবে। দুলাভাই আমার উৎসাহ দেখে হাসতো আর বলতো, শালাবাবু বড় হও, তোমাকে আমার সাথে নিয়ে যাব। কি যে আনন্দ হতো আমার। দিনের বেলাতেও যেন আকাশে ভাসমান চাঁদ তারা দেখতে পেতাম। তখন যেন আপার থেকে অধিক প্রিয় দুলাভাই। আপা তো মাঝে মাঝে গোমরা মুখে বসে থাকতো। আপা কিন্তু জানতো সে আমার কাছে সবার উপরে, তবুও রংচং করতো। কি ভালো ছিল দিনগুলো। জীবন একেবারে রঙে ভরা। সময় যেতে যেতে 2 বছর চলে গেল। একদিন শুনলাম আমি নাকি মামা হব। আমার উড়নচণ্ডী আপার মাঝে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠবে। দুলাভাইয়ের সাথে আমিও সমান তালে বাড়ি মাথায় তুললাম। প্রতিবেশী কি হিংসা করতো আপাকে। হাসি তামাশায় কেটে গেল কয়েক মাস। আবার প্রসব ব্যথা। দুলাভাই গিয়েছে সিক্রেট অপারেশনে। আমি নিয়ে গেলাম হাসপাতালে। দুরু দুরু বুকে পায়চারি করছিলাম ওটির সামনে। লাল বাতিটা নিভে যেতে ডাক্তার বেরিয়ে আসলো। ছুটে গেলাম, জানতে চাইলাম। ডাক্তার বলল,